বাংলাদেশে এখন একটাই স্লোগান, ভাগ ইউনুস ভাগ, ভাগ ইউনুস ভাগ। শান্তিতে নোবেল পাওয়া একজন বিচক্ষণ বৃদ্ধ, 84 বছরের একজন বিচক্ষণ নোবেল লরিয়েট, সে শান্তিতে যে নোবেল পেয়েছিল সে তার দেশকেই অশান্তিতে ভরিয়ে দিল। হ্যাঁ, বাংলাদেশের যিনি সেনাপ্রধান তিনি একটি কথা সঠিক বলেছেন, যেটিতে আমি একদম সমর্থন করি, যে দেশের বাইরের অন্য দেশের নাগরিকরা এসে দেশ পরিচালনা করছে। একদম সঠিক কথা। আমি এটাই প্রথম থেকে বলছিলাম যে বাংলাদেশিরা আজকে বুঝতে পারছে না এই পিনাকি ভট্টাচার্য বা এই মোহাম্মদ ইউনুস বা এই যে আমেরিকা থেকে যে সাংবাদিক যাকে নিয়ে এত লাফালাফি করছিল, এরা যে ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী কথা বলে বাংলাদেশিদেরকে নাচাচ্ছে, এরা যে পাকিস্তানের সাথে চলো গিয়ে আমরা সম্পর্ক স্থাপন করি, চীনের সাথে চলো গিয়ে সম্পর্ক স্থাপন করি। আরে চীন পাকিস্তান কোথায়? তুই তোর আগের পাশের বাড়ির লোকটাকে তো রাগিয়ে দিচ্ছিস। পাশের বাড়িতে তোর যে সবচেয়ে বড় বাড়িটা রয়েছে, বিল্ডিংটা রয়েছে, সেই বাড়ির লোকটাকেই তো তুই খেপিয়ে দিচ্ছিস। তুই এক্স্যাক্টলি ভারতবর্ষকে খেপিয়ে তুই গিয়ে সম্পর্ক স্থাপন করছিস কার সাথে? চীনের সাথে, পাকিস্তানের সাথে। তো ভারত এতদিন কিছু বলছিল না, কারণ এটা ঘটনা যে আমি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম যে এরকম একটা কিছু স্টেপ হতে চলুক। কারণ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে, আমি জানি না বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে কিনা, আমাদের দেশ থেকে সেটা সেটি যথেষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে। তো আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রতিদিন আওয়ামী লীগ কিছু না কিছু ঘটনা সামনে আনছে মোহাম্মদ ইউনুসের এই প্রায় এক বছরের যে কার্যময় ছিল, বা এই ইন্টারিম গভর্নমেন্টের যে এক বছরের কার্যকাল সময় ছিল, এই সময়ে এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছে, এই সেনা প্রধান কিন্তু সেই দিনকে, অর্থাৎ সেই 5ই আগস্ট শেখ হাসিনাকে কিন্তু পালাতে সাহায্য করেছিল। সেনাপ্রধান যদি চাইতেন যে হাসিনাকে পাবলিকের হাতে তুলে দেবেন, তাহলে তিনি কিন্তু তুলে দিতে পারতেন। পাবলিক তারপরে কিন্তু হাসিনার একটা বিচার করত, কিন্তু তিনি হাসিনাকে সেফ প্যাসেজ দিয়েছিলেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসতে। এইটা নিয়ে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এলো, তাদের মধ্যে মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো জেনারেলকে নিয়ে, সেনাপ্রধান আসাদুজ্জামানকে নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে, আসাদুজ্জামান যদি সেদিনকে শেখ হাসিনাকে রাষ্ট্রের হাতে, অর্থাৎ দেশের জনগণের হাতে তুলে দিত, তাহলে গোটা পৃথিবীর কাছে সেনানায়ক বা জেনারেল সে কিন্তু কৈফতের জায়গায় চলে আসতো এবং তাকে কিন্তু ইউনাইটেড নেশনস পর্যন্ত পানিশ করে দিত। এই কথাটা মূর্খ বাংলাদেশিদেরকে বোঝানোর কেউ নেই। আজকে যখন জেনারেল এই পয়েন্টটা তুলেছে যে এই দেশের বাইরের নাগরিকরা এসে, অর্থাৎ ফ্রান্সের নাগরিক, আমেরিকার নাগরিক, এরা তো সব ফ্রান্সের নাগরিক, আমেরিকার নাগরিক, এরা কোনোদিনই বাংলাদেশে থাকবে না। কারণ বাংলাদেশের এই কাদা, বৃষ্টি, ঝড়, সাইক্লোন, জল, বন্যা, মশা, মাছি, এইগুলোর মধ্যে এরা কোনোদিনও থাকবে না। এদেরকে একটা সাধারণ বাড়িতে থাকতে দিন না, থাকবে না। এই যে বর্ধমানে, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানে শ্বশুর বাড়ি মোহাম্মদ ইউনুসের, জীবনে আসেনি শ্বশুর বাড়িতে, ঠিক আছে? বউ তো মাথা খারাপ হয়ে গেছে বলে বউকে আলাদা ট্রিটমেন্টে উনি রেখে দিয়ে এসছেন ফ্রান্সে। তো এক্স্যাক্টলি ওনার তো আরও 1000টা বান্ধবী, এখন সেই বান্ধবীরাও রয়েছে ওনার ওই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের স্ট্রাকচারের মধ্যে। তো এক্স্যাক্টলি এই ধরনের ইউনুসের কথায় নেচে বাংলাদেশিরা ভাবলো, আহা, আমরা ভারতকে শত্রু বানিয়ে ফেলি, পাকিস্তানকে বন্ধু বানিয়ে ফেলি, চীনকে বন্ধু বানিয়ে ফেলি। আরে ভাই, ভারতবর্ষ যদি একবার তোদের সাথে শুধুমাত্র বিজনেসটা বন্ধ করে দেয়, তাতে তোদের দেশের অর্থনৈতিক হাল কোথায় যাবে? সেটাই হচ্ছে এখন। তোদের দেশের অর্থনৈতিক হাল কোথায় যাচ্ছে সেটা তোরা যতটা না গর্ধবের মতন বুঝতে পারছিস না, ততটা তোদের দেশের ব্যবসাদাররা ধরতে পারছে যে দেশের হালটা কোথায় যাচ্ছে। এখনো আমরা কালচারাল করিডোর অফ করিনি বলে এখনো অনেকটা ভালো আছে পরিস্থিতি। এখনো 2টো পোর্ট আমরা খুলে রেখে দিয়েছি, কলকাতা পোর্ট অ্যান্ড বম্বে পোর্ট। তবু তোদের কিছু মাল এখানে ঢুকছে। যদি এই 2টো পোর্টও বন্ধ করে দিই, তাহলে তোদের
বকরি তো তোদের কপালের ওপর দিয়ে চলে যাবে, লাখ লাখ টাকার গরুও তোরা কিনতে পারবি না। গোটা গ্রাম চাঁদা তুলে তো লাখ লাখ টাকার গরু কিনিস, 4-5টা গ্রাম মিলে লাখ লাখ টাকার গরু কিনতে হবে তোদেরকে এবার। তো এক্স্যাক্টলি আসল জিনিসটা বোঝা উচিত যে মোহাম্মদ ইউনিস ঠিক কি করলো। মোহাম্মদ ইউনিস সর্বপ্রথম দেশের মানুষকে অন্ধকারে রেখে দিল, দেশের মানুষকে অন্ধকারে রেখে দিয়ে রাখাইন করিডোর তৈরি করে ফেললো, সেখান থেকে মানব পাচার করে ফেললো, সেখান থেকে চীনের সাহায্যে সে কিন্তু এত কিছু করে ফেললো যেটা আগামী দিনে একটা টেরোরিস্টদের ঘাঁটি তৈরি করে ফেললো বাংলাদেশকে। এবং এই টেরোরিস্ট ঘাঁটিকে যে কোনো দিন ভারতবর্ষ ছেড়ে দে, আমেরিকা এসে যে কোনো দিন বম্বিং করে উড়িয়ে দিতে পারে। তোরা তো একটা ছোট্ট দেশ, কি করবি সেখানে? তোরা তো কি আমেরিকাকে আরও চটাচ্ছিস, তোরা কি চীনের সাথে সম্পর্ক তৈরি করছিস? কারণ এর স্বাভাবিক ব্যাপার, চীনের সাথে সম্পর্ক তৈরি করাবেই ইউনিস, কারণ ইউনিসের কোনো দায় পড়েনি। যখনই ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে তখনই ইউনুস চিন্তা করেছে এবার আমি কখন দেশ থেকে পালাবো। আর যখনই ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মিশন তিস্তা বা অপারেশন তিস্তা নামের, তখনই জেনারেলও এবার খেপে উঠেছে বাংলাদেশের। কারণ জেনারেল জানে তো তার যুদ্ধের সেই ক্ষমতা নেই, তার সেই টিম নেই, তার সেই সেনাবাহিনী নেই। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভাগ মিলখা ভাগ দেখেছিলাম, এবারে ভাগ ইউনুস ভাগ। কতক্ষণে দেখব ইন্টারিম গভর্নমেন্ট কতক্ষণে পড়বে এবং সঠিক নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে হবে কিনা, এইটা একটা বিস্তর মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে গেছে, বিস্তর প্রশ্নের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে গেছে। বিএনপি এবং জামাতের সাথে মিটিং হয়েছে অলরেডি, জামাতকে তারা গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছে, ঠিক আছে। মাওবাদীরা আমাদের দেশে নিষিদ্ধ ঠিকই, কিন্তু মাওবাদীরা নেপালে গণতান্ত্রিকভাবে রাজনীতির ভোটে লড়ে, সেটা ফ্যাক্টর নয়। জামাত যদি রাজনৈতিকভাবে ভোটে লড়ে বা জামাত যদি উগ্রপন্থী ক্রিয়াকলাপ না করে থাকে, যেমন আজকে তালিবান, আজকে আফগানিস্তানের তালিবান গভর্নমেন্ট, এই তালিবানের সাথে কিন্তু একটা সময় ভারতবর্ষের একটা আলাদা শত্রুতা ছিল। এই তালিবানের ভেতর থেকেই কিন্তু ওসামা বিন লাদেনের মতন কুখ্যাত টেররিস্ট বেরিয়েছিল, আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছিল। এই তালিবানের সাথে কিন্তু টানা একটা যুদ্ধে লিপ্ত ছিল আমেরিকানরা। কিন্তু আজকের এই তালিবান গভর্নমেন্ট আফগানিস্তানের, সেই গভর্নমেন্ট কিন্তু হ্যাঁ জানি সেই সব হাক্কানি নেটওয়ার্কের সেই সব টেররিস্টরাই আজকে ওখানকার মন্ত্রী, কিন্তু তারা কিন্তু এখনো অবধি টেররিজম অ্যাক্টিভিটিস করেনি। তারা কিন্তু যখনই ক্ষমতায় এসছে তারা কিন্তু একটা সুষ্ঠু সরকার চালানোর চেষ্টা করছে আফগানিস্তানে। তো এটা ওদের একটা কি বলবো, ওদের একটা বোধোদয় হয়েছে, তালিবানদের একটা বোধোদয় হয়েছে। কিন্তু জামাতের এই বোধোদয় যদি হয় তাহলে জামাত গণতান্ত্রিকভাবে ভোট লড়বে। এবং কেন আওয়ামী লীগ সেখানে ভোট লড়বে না? কারণ আওয়ামী লীগকে তো ইচ্ছাকৃত শত্রু বানিয়েছিল এই মোহাম্মদ ইউনিস, এই পিনাকি ভট্টাচার্য, এইসব ইলিয়াস, এরা সব চীন পাকিস্তানের টাকায় এবং আমেরিকার তৎকালীন যিনি রাষ্ট্রপতি জো বাইডেন, তার যে সর্বগ্রাসী নজর ছিল এই রাখাইন করিডোর, এই সেন্ট মার্টিন দ্বীপ, এই টেকনাফ দ্বীপ, এইগুলোর ওপর। তো এক্স্যাক্টলি এই কারণে হয়েছিল। আলটিমেটলি মানে গণতান্ত্রিক উপায়ে ভোট হলে আমার মনে হয় বাংলাদেশে সুশৃঙ্খল এবং শান্তির পরিবেশ আসবে। বাংলাদেশের জেনারেল যেটা করতে চাইছেন, সঠিক কাজ করতে চাইছেন। আমি মনে করি গণতান্ত্রিক উপায়ে ভোট হওয়াটা খুব দরকার, কারণ ভারতবর্ষের সাথে যুদ্ধে কোনোদিনও বাংলাদেশ পেরে উঠবে না, যতই পাকিস্তান আর যতই চীন তাদেরকে সাপোর্ট দিক না কেন। আর সচরাচর বাংলাদেশের সাথে যদি যুদ্ধ শুরু হয় তাহলে চীন পাকিস্তান এত সহজে বাংলাদেশকে সাপোর্ট করতে আসবে না। চীন আর পাকিস্তান হচ্ছে সেই বন্ধু যে মই দিয়ে আপনাকে তো গাছের ওপর তুলে দেবে, তারপর গাছের ওপর তুলে দেওয়ার পর মইটাকে সরিয়ে নেবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশিদের, এই সাধারণ বাংলাদেশিদের একবার ভাবা উচিত কাদের সাথে কি ব্যবহার করা উচিত। ভাগ ইউনিস ভাগ পরের পর্ব নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।